আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার্স ফাইনাল ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স কোর্সে প্রথম চ্যাপ্টার অরিজিন অফ কোয়ান্টাম থিওরির দ্বিতীয় লেকচার সবাইকে স্বাগত। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি থিওরেম নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কোয়ান্টাম মেকানিক্সের জনক ম্যাক্স প্লাঙ্কের তথ্য সম্পর্কে একটু ধারণা নেব। আমরা জানি প্রিভিয়াস লেকচার থেকেই পড়েছি কোন একটি নির্দিষ্ট কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে একটি কৃষ্ণ বস্তু রয়েছে ধরলাম এখানে, তার উপর যদি আলোক রশ্মি আপতিত হয় তরঙ্গ আকারে অথবা কণা আকারে ধরতে পারি, নির্দিষ্ট ফোটন হচ্ছে তার আলোর নির্দিষ্ট ধর্ম। তাহলে আলোক রশ্মি আপতিত হওয়ার ফলে কৃষ্ণ বস্তু যে কোনো আলোক রশ্মিকে শোষণ করে, শোষণ করার পর শক্তি বিকিরণ করবে। এখন সেই বিকিরিত শক্তির মান কোয়ান্টা আকারে বাইরে বের হয়ে আসে। কিন্তু আগের ধারণা ছিল কোন একটি কৃষ্ণ বস্তু থেকে বিকিরিত সকল শক্তির মান অবিচ্ছিন্ন। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক ধারণা দিয়েছেন এই বিকিরিত শক্তি অবিচ্ছিন্ন কোনো রাশি নয়, তা হচ্ছে একটি করে কোয়ান্টা, অর্থাৎ আলাদা একটি একটি গুচ্ছ আকারে বের হচ্ছে, অর্থাৎ তারা হচ্ছে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন সকল মানের উপর ভিত্তি করে নেক্সট ক্যালকুলেশন করা হয়। ধরলাম এখানে একটি নির্দিষ্ট গুচ্ছ বিকিরিত আলোক রশ্মি, এই এক গুচ্ছ আলোক রশ্মির জন্য তার কি পরিমাণ শক্তি বিকিরিত হচ্ছে তার সম্পর্কে একটি সূত্র দিয়েছেন। একটি কোয়ান্টার জন্য বিকিরিত শক্তির মান হচ্ছে এইচ নিউ, যেখানে এইচ দ্বারা বোঝানো হয় প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক যা একটি নির্দিষ্ট মান, এবং নিউ দ্বারা বোঝানো হয় বিকিরিত শক্তির কম্পাঙ্ক, বিকিরিত শক্তির কম্পাঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে, যদি একটি অংশের বা একটি কোয়ান্টামের শক্তির মান ইজ ইকুয়াল টু এইচ নিউ হলে সকল অংশের মান যদি একত্রে হিসেব করতে চাই, ধরি এখানে এন সংখ্যক কোয়ান্টা রয়েছে এবং এন সংখ্যক কোয়ান্টার একত্রে মোট শক্তির মান হবে ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ নিউ, যেখানে এন দ্বারা বোঝানো হয়েছে এন সংখ্যক কোয়ান্টা বিদ্যমান আছে, এবং এই তথ্যকে বলা হয় প্লাঙ্কসের স্বীকার্য। এবং এই স্বীকার্যের অংশটি 1900 সালে জার্মানির একটি নির্দিষ্ট সায়েন্স ফেয়ারে তিনি উল্লেখ করেছিলেন, যার মাধ্যমে ফিজিক্সের দর্শন পাল্টে গিয়েছিল। জানি আমরা প্রথম লেকচার ডিটেলস আলোচনা করেছি। সো আমাদের আজকে আলোচ্য টপিকসে ফিরে যাব। এই বেসিক টার্মসগুলো কাজে লাগিয়ে আমরা সলভ করব আজকের কোয়েশ্চেন 3। প্ল্যাঙ্কের বিকিরণ সূত্রটি প্রতিষ্ঠা করো এবং উহা হতে রেলে জিন্সের সূত্র নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই দেখাবো প্ল্যাঙ্কের বিকিরণ সূত্রটি কিভাবে প্রতিষ্ঠা করা যাবে। তাহলে বর্ণনা অংশ মতে ম্যাক্স প্লাঙ্কের মতে আমরা একটু বেসিক যে টার্মসগুলো দেখেছি তার মূল কনসেপ্টগুলো এখানে ব্যবহার করতে হবে। ম্যাক্স প্লাঙ্কের মতে কোন একটি কৃষ্ণ বস্তুর দেয়ালে সারিবদ্ধ ছন্দিত স্পন্দকের, অর্থাৎ যে পরিমাণ অংশগুলো এখানে যে বিকিরিত রশ্মিগুলো যায় তা অবশ্যই একটি তরঙ্গ আকারে বাইরের দিকে বের হয়। আমরা জানি তরঙ্গের একটি পার্টিকেল বা একটি নির্দিষ্ট পার্টকে বলা হয় সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত দোলন। ঠিক সেম ভাবে এখানে স্পন্দক, যাকে দোলন হিসেবে বলতে পারি, যার উপস্থিতিতে অর্থাৎ এই বিকিরিত রশ্মিগুলোর কোয়ান্টাগুলোর উপস্থিতিতে বিকিরণ ক্ষেত্র হতে, অর্থাৎ যে আলোক রশ্মিগুলো বিকিরিত হচ্ছে তার ক্ষেত্র হতে শক্তি শোষণ করে, অর্থাৎ এই সকল মান থেকে শক্তি শোষণ করবে, এবং উহা আবার কোয়ান্টাম শক্তি, অর্থাৎ এই সকল যে শক্তিগুলো বিকিরিত হচ্ছে তা কোয়ান্টাম শক্তি 0 এপসাইলন 2 ইন্টু এপসাইলন, এখানে আমরা এই বিষয়টিকে এপসাইলনও বলতে পারি অথবা ই হিসেবেও আলোকপাত করতে পারি, কিন্তু এই সাইনটি এভাবে দিতে হবে, যা সেটের ক্ষেত্র এলিমেন্টস প্রকাশ করার জন্য ব্যবহার করেছিলাম। তাহলে বিষয়টি আরেকবার ব্যাখ্যা করি। প্লাঙ্কসের ক্ষেত্রে ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ নিউ, এখানে ক্যাপিটাল ই দ্বারা বোঝানো হয়েছে মোট শক্তির মান, আর স্মল ই দ্বারা বোঝানো হবে একটি কোয়ান্টাম অংশের মান। তাই আবার কোয়ান্টাম শক্তি 0 ই 2 ইন্টু ই, এবং এই ই কে এলিমেন্টসের ই আকারে লিখতে হবে। এত আকারে ক্ষেত্রটিতে প্রদান করে। যদি কোয়ান্টাম শক্তির অংশগুলো 0 এপসাইলন 2 এপসাইলন 3 এপসাইলন এভাবে অংশগুলো এত আকার ক্ষেত্রটিতে প্রদান করে থাকে, যেখানে তাদের পরিচয়গুলো সম্পর্কে জানব। পরিচয় হচ্ছে প্রথম অংশের মান
ই অথবা এপসাইলন অথবা এলিমেন্টস যে কোনো একটা অংশ আমি ডাকতে পারি ইজ ইকুয়াল টু এক কোয়ান্টাম শক্তি। তাহলে আমরা বলতে পারবো ক্যাপিটাল ই মানে হচ্ছে মোট শক্তির মান, আর স্মল ই দ্বারা বোঝানো হয় এক কোয়ান্টাম শক্তির মান। এরপর আরো দুইটি কনস্ট্যান্ট সম্পর্কে জানা থাকতে হবে। তার মধ্যে অন্যতম হলো একটু আগে আমরা জেনেছিলাম নিউ। এই নিউ সম্পর্কে একটু বলা প্রয়োজন। আমরা জানি এই সাইনটি কিভাবে দিতে হয়, তার কনফিউশনটি আগে ক্লিয়ার করি। এই সাইন হচ্ছে ইউ, অ্যালফাবেট ইউ, আর এই সাইন হচ্ছে ভি। কিন্তু নিউ লিখতে হয়, তার উচ্চারণ হচ্ছে নিউ। তার লিখতে হবে ইউ এবং ভি এর কম্বিনেশনে ক্রিয়েট হয়, অর্থাৎ এই বিষয়টি এইভাবে লিখতে হবে। যদি নিউ সাইন ভুল হয় তখন সেক্ষেত্রেও মার্কস কাটা যেতে পারে। এখানে নিউ দ্বারা কি বোঝায়? নিউ দ্বারা বোঝানো হয় যে স্পন্দক রয়েছে এই স্পন্দকের কম্পাঙ্কের মান, স্পন্দকের কম্পাঙ্ক। তাছাড়া h ইজ ইকুয়াল টু h হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এ সম্পর্কে আমরা সবাই জানি। তাহলে এই সকল অংশকে যদি একত্রিত করা হয় তখন এখান থেকে আমরা সূত্র নির্ধারণ করতে পারি। মোট শক্তির সূত্র থেকে পাই ইজ ইকুয়াল টু h নিউ। এক কোয়ান্টাম শক্তির মান হবে ইজ ইকুয়াল টু h নিউ, সূত্র থেকে লিখতে পারবো E ইজ ইকুয়াল টু h, সেম থাকবে, এখানে নতুন করে আসবে নিউ, আর h দ্বারা বোঝানো হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তা পাশে লিখতে পারি, এবং এই অংশটা হচ্ছে 1 নং ইকুয়েশন। পাশে লিখব h ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কের ধ্রুবক। প্রথম স্টেপ কমপ্লিট। এবার যাব দ্বিতীয় অংশের বর্ণনায়। দ্বিতীয় অংশে যদি প্ল্যাঙ্কের স্পন্দকের সামগ্রিক সংখ্যাকে ক্যাপিটাল এন এবং তাদের সামগ্রিক শক্তিকে ক্যাপিটাল ই হয়, তবে প্রত্যেক স্পন্দকের শক্তি হবে, অর্থাৎ প্রতিটি স্পন্দকের শক্তির মান কত হবে। খুবই সিম্পল, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ধরে করে একটি নির্দিষ্ট অংশে 1 2 3 4 5 5টি বিকৃত কোয়ান্টা রয়েছে। এখানে একটি কোয়ান্টার জন্য শক্তির মান হচ্ছে এপসাইলন। তাহলে সম্পূর্ণ 5টি অংশের জন্য একত্রে মোট শক্তির মান হবে ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু 5 ইন্টু এপসাইলন। এখানে 5 হচ্ছে সংখ্যার মান। এখন 5 এর পরিবর্তে যদি সংখ্যার স্থলে ক্যাপিটাল এন বসাই তখন পাবো ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু এন ইন্টু এপসাইলন। এখান থেকে চাইলে এপসাইলনের মান নির্ধারণ করতে পারি। সূত্র হচ্ছে এপসাইলন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। তাহলে কিভাবে সূত্রের অংশটি ক্রিয়েট হয়েছে তার সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়েছি, এবং প্রাপ্ত অংশটি 2 নং ইকুয়েশন হিসেবে ধরে নিব, নাম্বার 2 ইকুয়েশন। এর পরের অংশে আছে যদি স্পন্দকগুলো সংখ্যাগুলো, অর্থাৎ এখানে যে স্পন্দকগুলো রয়েছে স্পন্দকগুলোর সংখ্যাগুলোকে যথাক্রমে n0 n1 n2 ডট ডট এর শক্তি যথাক্রমে 0 এপসাইলন 2 এপসাইলন ডট ডট আকার হয়, তবে এই দুটি অংশের ক্ষেত্রে আউটপুট কি আসবে একটু ভালো করে লক্ষ্য করি। তাহলে মোট সংখ্যার মান ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু আসবে n0 প্লাস n1 প্লাস n2 প্লাস ডট ডট। তাহলে শক্তির মান, মোট শক্তির মান ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু এপসাইলন ইন্টু এন। তাহলে এখানে প্রতিটি অংশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে লিখতে পারি এপসাইলন বার। এখানে বার দ্বারা বোঝানো হয়েছে প্রতিটি অংশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে। যদি মোট শক্তির মান নির্ধারণ করতে চাই তখন কিভাবে এই অংশটি কাজ করবে একটু ভালো করে লক্ষ্য করি। ক্যাপিটাল ই ইজ ইকুয়াল টু এপসাইলন বার ইন্টু ক্যাপিটাল এন। তাহলে প্রথম পদে বসিয়ে দিতে পারবো এপসাইলন বার ইন্টু এন। প্রথম পদের ক্ষেত্রে সম্পূর্ণ অংশের সহগ হিসেবে কাজ করবে 0। তাহলে 0 ইন্টু সামথিং ইজ ইকুয়াল টু সম্পূর্ণ অংশের মান হয়ে যাবে 0 প্লাস সাইন। দ্বিতীয় অংশের ক্ষেত্রে সহগ হিসেবে আসবে 2 এপসাইলন ইন্টু দ্বিতীয় অংশের মানের জন্য এখানে লিখতে হবে n1, দ্বিতীয় অংশের মানের জন্য n1। আচ্ছা, প্রথম অংশে ছিল সহগ 0, দ্বিতীয় অংশের সহগ আসবে 1, তৃতীয় অংশে সহগ আসবে 2 ইন্টু এপসাইলন ইন্টু n2। এর পরের অংশের মান ঠিক সেম ভাবে চলমান থাকবে 3 ইন্টু এপসাইলন ইন্টু n3 প্লাস ডট ডট। এই দুইটি সমীকরণকে একত্রে ধরতে পারবো 3 নাম্বার ইকুয়েশন হিসেবে।
তাহলে এখানে আমরা কি ক্যালকুলেশন পেয়েছি? ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু N0 প্লাস N1 প্লাস N2 প্লাস ডট ডট, এরপর ক্যাপিটাল E মোট শক্তি ইজ ইকুয়াল টু 0 প্লাস 1 ইন্টু 1 লেখার প্রয়োজন নেই, এপসাইলন ইন্টু N1 প্লাস 2 ইন্টু এপসাইলন ইন্টু N2 প্লাস 3 ইন্টু এপসাইলন ইন্টু N3। তাহলে এখানে এই সকল মান কিভাবে পাওয়া গিয়েছে? 2 নং সূত্র হতে পাই, 2 নং হতে পাই, তাহলে পাশে লিখে রাখতে পারি 2 নং এর সাহায্যে, 2 নং এর সাহায্যে। এবং এক্সট্রা কাজ করতে হয়েছে, প্রথম পদে সহগ হিসেবে আসবে 0, দ্বিতীয় পদে 1 2 3 ডট ডট, অর্থাৎ 0 1 2 3 এভাবেই তাদের সহগের মানগুলো গুণ আকারে থাকবে। আর অবশিষ্ট মান হচ্ছে প্রথম পদের ক্ষেত্রে N0, দ্বিতীয় পদের ক্ষেত্রে N1, অর্থাৎ এই সূত্রের মধ্যে ক্যাপিটাল E ইজ ইকুয়াল টু প্রথম পদের ক্ষেত্রে এপসাইলন ইন্টু N0, দ্বিতীয় পদের ক্ষেত্রে এপসাইলন ইন্টু N1, এরপর তৃতীয় পদের ক্ষেত্রে এপসাইলন ইন্টু N2, এপসাইলন ইন্টু N3 এভাবে চলমান থাকবে। ধর টেকনিক হচ্ছে দুইটি, এখানে n এর পরিবর্তে মান বসাতে হবে ক্যাপিটাল E এর জন্য। তাহলে সূত্রের অংশটিকে একটু বিশ্লেষণ করে যদি লিখতে চাই, এখানে ক্যাপিটাল E মানে হচ্ছে E1 E2 E3 E4 ডট ডট। E1 এর ক্ষেত্রে সহগের মান হবে 0, তাই কিছু লেখার প্রয়োজন নেই। এপসাইলন ইন্টু N1 এর ক্ষেত্রে এখানে সহগ আসবে 1, তার সাথে এপসাইলন ইন্টু N1। দ্বিতীয় অংশে E3 এর ক্ষেত্রে সহগ হিসেবে আসবে 2, আর E3 এর জন্য এখানে মান চলে যাবে এপসাইলন ইন্টু N2 হিসেবে, বাকি সবকিছুই সেম থাকবে। তাহলে আমরা এখানে কয়টি ক্যালকুলেশন সম্পর্কে জেনেছি, আরেকবার রিভিউ করছি। প্রথম অংশে ম্যাক্স প্লাংকের সূত্র হতে পাই এক কোয়ান্টাম শক্তির জন্য প্রাপ্ত 1 নং ইকুয়েশন হচ্ছে এপসাইলন ইন্টু h নিউ। এখান থেকে n সংখ্যক মানের ক্ষেত্রে পেয়েছি প্রতিটি অংশের জন্য এপসাইলন নট ইকুয়াল টু ক্যাপিটাল E ডিভাইডেড বাই ক্যাপিটাল N, এবং প্রদত্ত অংশের সাপেক্ষে যদি দুইটি নির্দিষ্ট সমীকরণে প্রকাশ করতে চাই তাদের সংখ্যা এবং মোট শক্তির মান, তখন কনভার্ট করলে এই নিচের অংশটি কিভাবে ক্রিয়েট হয়েছে তার সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা পাই। 1 নং এবং 2 নং ইকুয়েশন পাশে লিখে রেখেছি, যেহেতু আমরা নেক্সট ক্যালকুলেশন যাচ্ছি। এবার প্রয়োগ করতে হবে বোলসম্যানের বিতরণ সূত্র। প্রশ্ন থাকতে পারে বোলসম্যানের সূত্রটি কি আমরা আগে কখনো পড়েছি? হ্যাঁ, বোলসম্যানের সূত্রটি পড়া হয়েছে। অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর ফিজিক্স 2 বিকিরণ রিলেটেড একটি চ্যাপ্টার ছিল। এখানে বোলসম্যান, স্টিফেন, বিন এই সকল অংশের সূত্র নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি এবং তাদের প্রমাণগুলো সম্পর্কেও দেখেছিলাম। এখন মাস্টার্স এসে অনার্স ফার্স্ট ইয়ারের সেই ফিজিক্স 2 নন মেজর অংশের সূত্রটি ব্যবহার করতে হবে। সূত্রের অংশটি হচ্ছে nr is equal to n0 e to the power minus r epsilon divided by kt, এবং এই অংশটি 4 নং ইকুয়েশন হিসেবে ধরে নিলাম। এবার নেক্সট ক্যালকুলেশন হচ্ছে এর 4 নং থেকে প্রাপ্ত nr সূত্রের অংশটি 3 নং ইকুয়েশনের প্রথম এবং দ্বিতীয় অংশে বসাতে হবে। এরপর ক্যালকুলেশন কি? nr এর সাপেক্ষে ক্যাপিটাল N এবং ক্যাপিটাল E এই দুটি অংশের মান সিম্পলিফাই করব এবং প্রাপ্ত অংশের মানকে বসিয়ে দিব 2 নং ইকুয়েশনে, এবং 2 নং ইকুয়েশনে মান বসানোর পর আরো সিম্পলিফাই করব, তখন এখান থেকে একটি নতুন ইকুয়েশন ক্রিয়েট হবে। তারপরে ক্যালকুলেশনগুলো এরপরে দেখব। তাহলে এখন আমরা অ্যালগরিদম সম্পর্কে জেনেছি। nr এর সাপেক্ষে 3 নং হতে প্রাপ্ত ক্যাপিটাল N এন্ড ক্যাপিটাল E এর মান নির্ধারণ করে 2 নং ইকুয়েশনে বসাতে হবে। সো ক্যালকুলেশন শুরু করছি। 3 নং ও 4 নং হতে পাই এবার 4 নং ইকুয়েশনকে কিভাবে ব্যবহার করব তার রাফ অংশ একটু দেখে নিই। যদি প্রথম মান বসাতে চাই n1, আর এর মান 1 বসানো হলে এখানে আসবে n1, n0 সেম থাকবে e টু দি পাওয়ার মাইনাস আর এর স্থলে যেহেতু 1 ধরে নেওয়া হয়েছে এখানে বসবে 1 মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt। r is equal to 2 হলে তখন লিখব n2 is equal to n0 e to the power মাইনাস, এখানে r এর স্থলে বসিয়ে দিতে হবে 2 এপসাইলন ডিভাইডেড বাই kt। এভাবেই প্রতিটি অংশের মান কনভার্ট হয়ে আসবে। তাহলে 3 নং ইকুয়েশনের প্রথম সমীকরণে যদি মানগুলো বসাই তখন কি আসবে একটু দেখি। এই ধরনের ক্যালকুলেশনগুলো সাইড নোট হিসেবে লিখে রাখবো যেন পরীক্ষার আগে রিভিশন করার সময় ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বুঝতে পারি কখন কোন অংশগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রথম মান বসিয়ে দিব ক্যাপিটাল N is equal to n0 অপরিবর্তিত থাকবে। n1 এর রিপ্লেসমেন্ট হিসেবে লিখব n0 into e to the power r এর স্থলে 1 বসিয়ে পাই মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt প্লাস সাইন n2 is equal to
আর এর স্থলে 2 বসাবো, n naught e to the power minus 2 epsilon divided by kt plus dot dot implies capital N is equal to, প্রতিটি পদ থেকে n naught এর মান কমন নেওয়া যাবে, তাহলে অবশিষ্ট থাকবে 1 plus e to the power minus epsilon divided by kt plus e to the power minus 2 epsilon divided by kt plus dot dot। এবার প্রতিটি অংশের মানকে চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারি। কিভাবে? n into n naught। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা করে দেখাই। আমরা জানি পাওয়ার পরস্পর গুণ হয়, তাহলে a to the power mn আছে, উক্ত অংশকে সাজিয়ে লিখতে পারি a to the power n whole to the power m। ঠিক সেম ভাবে এখানে দ্বিতীয় পদের ক্ষেত্রে রয়েছে 2, এই 2 এর অংশকে যদি হোল স্কয়ার হিসেবে লিখি তাহলে কোনো ধরনের ক্যালকুলেশন মিস্টেক হবে না। ঠিক সেম ভাবে এখানে এর পরে যদি আরেকটি পদ এক্সিস্ট করে তখন আসবে e to the power minus 3 epsilon divided by kt। এখানে 3 এর অংশ, এই 3 এর অংশটি হোল আকার আসবে, হোল কিউব প্লাস ডট ডট, থার্ড ব্র্যাকেট আসবে, এখানে থার্ড ব্র্যাকেট লিখব। এরপর নেক্সট ক্যালকুলেশন n naught into 1 plus e to the power minus epsilon kt লেখা হয়েছে। এবার ধরে নিব e to the power minus epsilon divided by kt কে x হিসেবে ধরে নিলাম, তখন এখান থেকে আউটপুট পাচ্ছি প্রথম পদ 1 প্লাস দ্বিতীয় পদ x যার পাওয়ার হচ্ছে 1, তৃতীয় পদ x স্কয়ার, এরপর আছে প্লাস x কিউব প্লাস ডট ডট। উক্ত অংশকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে সিম্পলিফাই করলে পাই আউটপুটের অংশটি হবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ প্রদত্ত অংশকে লিখতে পারবো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হিসেবে, যা একটি বিস্তৃতির সূত্র। তাহলে ঠিক সেম ক্যালকুলেশন এখানে করলে পাই আউটপুট হিসেবে আসবে 1 মাইনাস এক্স, লিখলাম x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt হোল টু দি পাওয়ার মাইনাস 1, এবং প্রাপ্ত অংশটি হচ্ছে ক্যাপিটাল N এর মান, যা 2 নং ইকুয়েশনে বসাবো। তাহলে ক্যাপিটাল N এর মান পেয়েছি। এবার প্রয়োজন ক্যাপিটাল E এর মান, তখন লিখব আবার 3 নং এ ক্যালকুলেট করে পাই ক্যাপিটাল E ইজ ইকুয়াল টু, প্রথম পদ 0 আর কিছু লেখার প্রয়োজন নেই, দ্বিতীয় পদের শুরুতে আসবে এপসাইলন, n1 ইজ ইকুয়াল টু আর এর স্থলে 1 বসিয়ে পাই n নট e to the power Eulerian number minus epsilon divided by kt plus দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 ইনটু প্রথম অংশে লিখবে epsilon, এরপর আছে n2 কে 4 নং ইকুয়েশন কনভার্ট করে পাই n naught e to the power minus 2 epsilon আর এর স্থলে 2 বসানো হয়েছে divided by kt plus তৃতীয় পদের ক্ষেত্রে 3 into epsilon n3 is equal to n naught epsilon to the power minus 3 epsilon divided by kt minus 3 epsilon divided by kt plus dot dot চলমান থাকবে। 3 নং ইকুয়েশনের আর প্রয়োজন নেই। এবার নেক্সট ক্যালকুলেশন হচ্ছে implies capital E is equal to, প্রতিটি পদ থেকে কমন নেওয়া যাবে epsilon n naught কমন নিতে পারবো, epsilon n naught। প্রথম পদে অবশিষ্ট আছে e to the power minus epsilon divided by kt প্লাস সাইন, দ্বিতীয় পদে অবশিষ্ট আছে 2 ইনটু, এখানে 2 এর মান রয়েছে, তাহলে e to the power minus epsilon divided by kt হোল স্কয়ার লিখতে পারি প্লাস সাইন। তৃতীয় পদের ক্ষেত্রে সামনে কনস্ট্যান্ট 3 রয়েছে, এরপর epsilon to the power minus epsilon divided by kt হোল কিউব, এখানে হোল স্কয়ার, এখানে হচ্ছে হোল কিউব প্লাস ডট ডট, থার্ড ব্র্যাকেট বসানো হয়েছে। এবার e to the power minus epsilon divided by kt কে x হিসেবে তুলনা করতে পারি, যদি x ধরে নিই তখন আউটপুট হিসেবে পাবো x plus 2 into x square plus 3 into x cube plus dot dot। এবার প্রতিটি অংশ থেকে যদি x কমন নেওয়া যায় তখন মান পাবো 1 plus 2x plus 3x square plus dot dot।
এবং প্রতিটি অংশের মান থেকে দেখতে পাই উক্ত অংশের ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখান থেকে একটি অংশকে সামনে কমন নিব, তাহলে একটি অংশ যদি সামনে কমন নেই অবশিষ্ট মান হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার। তাহলে x হিসেবে একটি মানকে সামনে কমন নিয়ে নিব প্রথমে। এখানে যদি একটি অংশকে কমন নেওয়া হয় তখন পাবো ক্যাপিটাল E ইজ ইকুয়াল টু এপসাইলন n নট e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt। তাহলে প্রথম পদে অবশিষ্ট থাকবে 1, দ্বিতীয় পদে অবশিষ্ট থাকবে 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt, প্লাস তৃতীয় পদে অবশিষ্ট থাকবে 3 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt হোল কিউব হয়ে যাবে হোল স্কোয়ার, কারণ একটি অংশ সামনে চলে এসেছে, প্লাস ডট ডট ইকুয়াল টু। এবার তার আউটপুটের মান বসাবো। প্রথমে থাকবে এপসাইলন n নট e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt। এখানে অবশিষ্ট মান হচ্ছে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট ডট। এবার দ্বিপদী বিস্তৃতির সূত্র হতে পাই 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস ডট ডট ইজ ইকুয়াল টু 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে এই সম্পূর্ণ অংশের পরিবর্তে এখানে সূত্র প্রয়োগ করতে পারবো 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2। যেহেতু আমাদের স্পেস নেই আমরা এই অংশের রিপ্লেসমেন্ট হিসেবে এখানে লিখছি, তার পরিবর্তে ডিরেক্ট সূত্রের মান বসিয়ে দিব 1 মাইনাস এপসাইলন টু দি পাওয়ার e টু দি পাওয়ার এপসাইলন ডিভাইডেড বাই kt, অর্থাৎ 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2। দ্যাটস ইট। এখান থেকে পেয়েছি ক্যাপিটাল E এর মান। প্রথম অংশে পেয়েছিলাম ক্যাপিটাল N এর মান। 2 নং ইকুয়েশনে ক্যাপিটাল E এন্ড ক্যাপিটাল N এর মান বসিয়ে পাই, তখন নেক্সট ক্যালকুলেশন করতে পারবো। দুই নং হতে পাই epsilon naught is equal to capital E divided by capital N is equal to, আউটপুট হিসেবে প্রথমে লিখতে হবে ক্যাপিটাল E এর মান epsilon n naught e to the power minus epsilon divided by kt into 1 minus e to the power minus epsilon e to the power minus epsilon divided by kt whole to the power minus 2 আর নিচের অংশে থাকবে ক্যাপিটাল N is equal to n naught 1 minus epsilon e to the power minus epsilon divided by kt। এখানে নিচের অংশের এই e দ্বারা বোঝানো হয় অয়লার নাম্বার, যাকে ন্যাচারাল নাম্বারও বলা হয়। এই বিষয় সম্পর্কে বিস্তারিত কথা রয়েছে, আমরা ওই দিকে না যাই। অয়লারের নাম্বার টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt হোল টু দি পাওয়ার -1। এরপর আর কোনো তথ্যের প্রয়োজন নেই, এখান থেকে ক্যালকুলেশন করে এপসাইলন বারের মানটি সিম্পলিফাই করতে হবে। তাহলে নেক্সট স্টেপে যাচ্ছি, তার আগে কাটাকাটি করব। n নট কাটাকাটি চলে যাবে। এখানে নিচের অংশে আছে ইনভার্স 1, এখানে রয়েছে ইনভার্স 2। এই দুটি অংশকে আমরা x হিসেবে বিবেচনা করি। তাহলে লবের অংশে আছে x টু দি পাওয়ার -2, হরের অংশে আছে x টু দি পাওয়ার -1। দুইটি অংশকে যদি আলাদা করা হয় x টু দি পাওয়ার -2 কে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই x স্কয়ার, x টু দি পাওয়ার -1 কে লিখবো 1 ডিভাইডেড বাই x। উপরের অংশের মান সেম বসে যাবে ভগ্নাংশের ক্ষেত্রে, কিন্তু হরের অংশের মান বিপরীত হয়ে যাবে x ডিভাইডেড বাই 1। এবার x এবং x স্কয়ার কাটাকাটি যাওয়ার পর এখানে অবশিষ্ট থাকবে x, তাহলে আউটপুট হিসেবে পাবো 1 ডিভাইডেড বাই x। অতএব এই দুটি অংশকে কাটাকাটি করার পর অবশিষ্ট থাকবে 1 ডিভাইডেড বাই x, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt। আশা করি ক্যালকুলেশনটা আমরা বুঝতে পেরেছি। এপসাইলন বার ইজ ইকুয়াল টু লবের অংশে এক্সিস্ট করছে এপসাইলন e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই kt। হরের অংশে কিছুই নেই, 1 ডিভাইডেড বাই x লিখতে হবে,
1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই কেটি লিখলাম। এবার নেক্সট ক্যালকুলেশন হচ্ছে এপসাইলন সেম অ্যাজ বসে যাবে। এখানে রয়েছে অয়লারিয়ান নাম্বার টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই কেটি। আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার এক্স, সামনে ইনভার্স কাটাকাটি চলে যাবে। ঠিক সেম ভাবে অয়লারিয়ান নাম্বার টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই কেটি কে যদি এখানে সাজিয়ে লিখি, এপসাইলন ডিভাইডেড বাই কেটি মাইনাস সাইন হয়ে যাবে প্লাস সাইন, এবং অবশিষ্ট মান হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই কেটি। আরো সিম্পলিফাই করতে পারবো চাইলে বিষয়টিকে। এবার e টু দি পাওয়ার এপসাইলন ডিভাইডেড বাই কেটি এর মান 1 এর সাথে এবং e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই কেটি এর সাথে গুণ করতে পারি। যদি উভয় অংশের সাথে গুণ করা হয় তখন পাবো এপসাইলন বার ইজ ইকুয়াল টু, লবের অংশে থাকবে এপসাইলন, প্রথম পদের সাথে গুণ হবে e টু দি পাওয়ার এপসাইলন ডিভাইডেড বাই কেটি মাইনাস সাইন। একটু ভালোভাবে লক্ষ্য করি, এখানে রয়েছে e টু দি পাওয়ার মাইনাস প্লাস এপসাইলন ডিভাইডেড বাই কেটি, আর এখানে আছে ইনটু e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন ডিভাইডেড বাই কেটি। বেস বেস সেম, পাওয়ার দিয়ে পরস্পর প্লাস হবে, তাহলে পাওয়ার দিয়ে প্লাস করলে এখানে রয়েছে মাইনাস সাইন, প্লাস মাইনাস মাইনাস কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট থাকবে 0, e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে দ্বিতীয় অংশে অবশিষ্ট থাকবে 1। সুতরাং epsilon bar is equal to epsilon divided by e to the power epsilon divided by kt minus 1, সিম্পলিফাই কৃত মান পেয়েছি। নেক্সট ক্যালকুলেশন, যদি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে গড় শক্তির মান এপসাইলন বারকে বর্ণালী বিতরণ ফাংশনের সাহায্যে লেখা যায়, তখন তার সূত্রের মান হবে রো অফ ল্যামডা টি, রো অফ lambda t is equal to 8 pi divided by epsilon to the power 4। আচ্ছা, পাশে থাকবে গড় মান, epsilon নিচের অংশে থাকবে lambda to the power 4, তাহলে 8 pi divided by lambda to the power 4 into epsilon bar, যা গড় মান হিসেবে কাজ করবে। এবার epsilon বারের স্থলে মান বসিয়ে দিব প্রদত্ত ইকুয়েশন থেকে প্রাপ্ত মান, তখনই পেয়ে যাব কাঙ্ক্ষিত সমীকরণ 8 pi divided by lambda to the power 4 into epsilon বারের স্থলে মান বসাবো epsilon divided by e to the power epsilon divided by kt, e to the power epsilon divided by kt minus 1, এবং প্রাপ্ত অংশটিকে বলা হয় প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র। তাহলে এখানে লিখতে পারি ইহাই প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র। কিন্তু এরপরে প্রাপ্ত অংশটিকে আরো বেশ কিছু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করতে হবে, তখনই আমরা পেয়ে যাব রেলে জিন্সের সূত্রের মান। তাহলে নেক্সট ক্যালকুলেশন করতে হবে ভিন এর সূত্র সিদ্ধ হওয়ার জন্য একটি মান রয়েছে, তাকে লেখা হয় ল্যামডা অফ রো অফ ল্যামডা টি ইজ ইকুয়াল টু, সবকিছুই সেম থাকবে, এখানে ল্যামডা টু দি পাওয়ার 4 ছিল, তা হয়ে যাবে টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস 5 এফ অফ ল্যামডা টি হিসেবে লিখতে হবে। এবার সমীকরণ দিয়ে লিখতে পারি, এই অংশটি মেবি 6 নং এবং এই অংশটি হবে 7 নং ইকুয়েশন, তবু আগের অংশের সাথে ইকুয়েশনগুলো একটু ম্যাচ আপ করব। এবার নেক্সট ক্যালকুলেশনে যেতে হবে। আমরা যদি এখানে ল্যামডা টু দি পাওয়ার 4 অংশকে ল্যামডা টু দি পাওয়ার 5 এ কনভার্ট করতে পারি, তখনই তা ভিনের সূত্র অনুসারে কাজ করতে পারবে। কিন্তু এই অংশটি করার জন্য আমাদের একটু বেসিক টার্মসে যেতে হবে, এবং এই ধরনের অংশগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর ফিজিক্স 1 and 2 এর ক্ষেত্রে। সূত্রটি হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ নিউ, যা আমরা একটু আগেই জেনেছি। অংশ রয়েছে নিউ, নিউ মানেই হচ্ছে কম্পাঙ্ক। এবার তরঙ্গের ক্ষেত্রে আমরা সূত্র জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, যেখানে ভি হচ্ছে তরঙ্গের বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক সেম অংশগুলোকে যদি তরঙ্গের পরিবর্তে
আলোক অংশে কনভার্ট করি, তখন আলোর ক্ষেত্রে বেগের মান হিসেবে কাজ করে সি, আলোর বেগ। কম্পাঙ্ক হিসেবে কাজ করবে নিউ, তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে ঠিক সেম ল্যামডা কাজ করবে। তাহলে এখান থেকে যদি নিউ এর মান ফাইন্ড আউট করতে চাই, নিউ ইজ ইকুয়াল টু ল্যামডাকে পক্ষান্তর করব সি ডিভাইডেড বাই ল্যামডা। এবার নিউ এর স্থলে যদি মান বসিয়ে দিই, তখন পাওয়া যাবে এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা, সি ডিভাইডেড বাই ল্যামডা। এখানে ক্যাপিটাল ই ছিল সমগ্র শক্তির মান, যদি স্মল ই এর ক্ষেত্রে বিষয়টি লিখি তখন পাওয়া যাবে ঠিক সেম এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এবার কি কাজ করতে হচ্ছে, 6 নং ইকুয়েশনের অ্যাপসাইলনের পরিবর্তে এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডার সূত্রটি বসিয়ে দিতে হবে। নেক্সট ক্যালকুলেশন 6 নং হতে পাই। আচ্ছা, তার আগে এই সূত্রে কনভার্ট এখানে লিখব, এভাবেই অংশটাকে প্রকাশ করতে পারি। আমরা জানি 1 নং ইকুয়েশনে পেয়েছিলাম, 1 নং ইকুয়েশন অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু এইচ নিউ, অর্থাৎ অ্যাপসাইলনের সাথে নিউ এর মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এবং সেই সম্পর্ক থেকেই পরবর্তী ক্যালকুলেশন করতে পারি 1 নং হতে, অথবা বইয়ে এখানে ভিন্ন একটি বর্ণনা লেখা আছে তাও লেখা যাবে, কিন্তু আমরা চাইলে 1 নং হতে লিখেও কাজটি করতে পারবো। অ্যাপসাইলন ইজ ইকুয়াল টু এইচ নিউ, এবার নিউ এর স্থলে সূত্র বসিয়ে পাই সি ডিভাইডেড বাই ল্যামডা। এবার প্রাপ্ত অ্যাপসাইলনের মান 6 নং ইকুয়েশনের অ্যাপসাইলনের স্থলে বসিয়ে দিব, 6 নং এ মান বসিয়ে পাই রো অফ ল্যামডা ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 8 পাই ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4, অ্যাপসাইলনের স্থলে বসবে এইচ ইন্টু সি ডিভাইডেড বাই ল্যামডা divided by e to the power epsilon divided by kt minus 1 equal to, এবার ক্যালকুলেট করতে হবে। এখানে রয়েছে ল্যামডা, যার নিচের অংশের ল্যামডা টু দি পাওয়ার 4 এর সাথে একত্রে গুণ হবে, এবং আমরা একটু আগে বলেছি প্রদত্ত অংশের মান, অর্থাৎ এখানে যে প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র পাওয়া গিয়েছে তাকে কনভার্ট করতে হবে ভিনের সূত্রে, আর ভিনের সূত্র ছিল ল্যামডা টু দি পাওয়ার -5, যাকে সিম্পলিফাই করলে পাই 1 ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5। ঠিক সেম ক্যালকুলেশন এখানেও পেয়ে যাব, ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা টু দি পাওয়ার 5, ল্যামডা টু দি পাওয়ার 5 লিখলাম। আর এখানে অবশিষ্ট মান রয়েছে e to the power epsilon divided by kt minus 1, লবের অংশে অবশিষ্ট থাকবে 8 পাই hc। ক্যালকুলেশন কমপ্লিট, এবং প্রাপ্ত অংশটি হচ্ছে প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র হিসেবে কাজ করে। এখন আমাদের দ্বিতীয় অংশে আছে স্পেশাল ফ্যাক্ট, রেলে জিন্সের সূত্র নির্ধারণ করো। যদি এই অংশ থেকে রো অফ ল্যামডা টি ইজ ইকুয়াল টু 8 পাই hc divided by lambda to the power 5 e to the power epsilon divided by kt minus 1 অংশ থেকে রেলে জিন্সের সূত্র নির্ধারণ করতে চাই, তখন বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কাজ করতে হবে। যদি এই ক্ষেত্রে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের কাজ করতে চাই, তখন এখানে e to the power epsilon divided by kt এর ক্ষেত্রে তার বিস্তৃতির সূত্রটি বসিয়ে দিতে হবে। আমরা জানি e to the power x is equal to, যদি বিস্তৃতির সূত্রটি লিখতে চাই, e to the power x is equal to 1 plus x square divided by 2 factorial plus dot dot, এভাবে চলমান থাকে। এখন এর পরের অংশগুলোতে আছে x কিউব, x to the power 4, এই ধরনের উচ্চ ঘাত। এই সকল ঘাতকে যদি ভ্যানিশ করি, তখন এই সকল ঘাতকে কেন ভ্যানিশ করব, e to the power epsilon divided by kt সকল অংশের ক্ষেত্রে যখন এখানে মানগুলো থাকবে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, এই সকল অংশকে অর্থাৎ ই এর উচ্চতর ঘাতসমূহ epsilon divided by kt এর উচ্চতর ঘাতসমূহকে স্কিপ করা হবে। কেন স্কিপ করব তা নিয়ে একটু আলোচনা করি। একটু আগে লিখেছিলাম তরঙ্গের ক্ষেত্রে সূত্র জানি v is equal to f lambda। এখানে তিনটি অংশ আছে, তরঙ্গের বেগ, তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য।
যাকে আলোর অংশে যদি কনভার্ট করা হয় তখন পাই v is equal to c, f is equal to নিউ এবং ল্যামডা is equal to ঠিক সেম ল্যামডা থাকে। কিন্তু আমার আলোচ্য বিষয় ভিন্ন জায়গায়। যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান বড় হয় তাহলে কেন ই টু দি পাওয়ার অংশের অর্থাৎ এক্স এর উচ্চতর ঘাতগুলোকে কেন ভ্যানিশ করব, এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। এখানে এক্স হিসেবে কাজ করবে অ্যাপসাইলন ডিভাইডেড বাই কেটি। এখানে এক্স এর ঘাত বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অ্যাপসাইলনের ঘাত বৃদ্ধি পাওয়া, আর অ্যাপসাইলন এখানে কাজ করবে একটি নির্দিষ্ট শক্তি হিসেবে এবং এই অ্যাপসাইলনের মান ডিপেন্ড করছে নিউ এর উপর। অ্যাপসাইলন ডিপেন্ড অন নিউ। তাহলে নিউ এর সাথে যদি অ্যাপসাইলনের মধ্যবর্তী সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ নিউর অংশ যদি বৃদ্ধি পায় অ্যাপসাইলন অর্থাৎ শক্তির মান 1 কোয়ান্টাম শক্তির মান বৃদ্ধি পাবে, আবার নিউর অংশ যদি হ্রাস পায় তাহলে 1 কোয়ান্টাম শক্তির মান হ্রাস পাবে। এবার প্রশ্ন হলো যখন বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য নিব এরপর লিখতে হবে রেলে জিন্সের সূত্র নির্ধারণ করার জন্য এই সমীকরণকে আমরা দিতে পারি 8 নং ইকুয়েশন নাম্বার 8 ইকুয়েশন বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি তরঙ্গ দৈর্ঘ্যের মান বৃহৎ হয় তাহলে অবশ্যই ল্যামডার মান হবে বেশি। এবার ল্যামডার সাথে নিউ এর মধ্যবর্তী সম্পর্ক বের করব। c is equal to নিউ ল্যামডা, যদি নিউকে পক্ষান্তর করা হয় তখন পাওয়া যাবে ল্যামডা is equal to c divided by নিউ। এখানে c হচ্ছে কনস্ট্যান্ট এবং ইকুয়াল সাইন যদি ভ্যানিশ করা হয় তখন সম্পর্ক পাবো নিউ সমানুপাতিক 1 ডিভাইডেড বাই c। এই কথাটার মিনিং হচ্ছে নিউ ডিভাইডেড বাই নিউ ল্যামডার সমানুপাতিক 1 ডিভাইডেড বাই নিউ। এই কথাটার মিনিং হচ্ছে ল্যামডার সাথে নিউ এর মধ্যবর্তী সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ ল্যামডার মান যদি বৃদ্ধি পায় তখন পক্ষান্তরে নিউ এর মান হ্রাস পাবে। এখন নিউ এর মান যখন হ্রাস পাবে, নিউ এর মান যদি হ্রাস পায় অ্যাপসাইলনের মানও হ্রাস পাবে, আর অ্যাপসাইলনের মান যদি হ্রাস পায় যে কোনো একটি ক্ষুদ্র মানের উচ্চ ঘাত আরো ক্ষুদ্র হয়। কিভাবে একটি এক্সাম্পল দেখতে পারি, যেমন আমরা লিখব 0.2 একটি নির্দিষ্ট মান যার উপর ঘাত হচ্ছে 1। এবার 0.2 এর উপর যদি পাওয়ার 2 নেওয়া হয় তখন কি পাওয়া যাবে 0.04। এবার প্রশ্ন হচ্ছে 0.2 এর উপর পাওয়ার ছিল 1, তখন তার আউটপুট পেয়েছিলাম 0.2। 0.2 এর উপর পাওয়ার যখন 2 করা হয়েছে তখন প্রাপ্ত মান 0.2 অপেক্ষা ছোট। আবার ঠিক সেম ভাবে 0.2 এর উপর যদি কিউব করা হয় তখন আউটপুট পাবো আরো ছোট। তাহলে এবার প্রশ্ন হচ্ছে তাদের আউটপুটগুলো কেন ছোট হচ্ছে? এখানে 0.04 হবে 0.08। কিভাবে? আচ্ছা, এই ক্যালকুলেশন একটু ডিটেলসে দেখাই। একদম বেসিক টার্মস, 0.2 মানেই হচ্ছে 2 ডিভাইডেড বাই 10, যাকে বিশ্লেষণ করে লিখতে পারি 1/5। এবার প্রাপ্ত অংশকে এই 0.2 এর পাওয়ার ছিল 1, তার মান 0.2। 1 ডিভাইডেড বাই 5 কে যদি হোল স্কয়ার করা হয় তখন পাবো 1 ডিভাইডেড বাই 25। এবার 1 ডিভাইডেড বাই 25 কে বিশ্লেষণ করে পাই 0.04। যখন পাওয়ার ছিল 1 তার অংশের চেয়ে পাওয়ার 2 হওয়ার ফলে 1 ডিভাইডেড বাই 5 হোল স্কয়ার মানে হচ্ছে 0.2 স্কয়ার, দুটি সেম কথা। পাওয়ার বৃদ্ধি পাওয়ার ফলে তার মান হ্রাস পায়। তাহলে আমরা বলতে পারি ক্ষুদ্র মানের ক্ষেত্রে যদি ঘাত বৃদ্ধি পায় তাহলে উক্ত অংশের মান আরো ক্ষুদ্র হবে। এই যুক্তি অনুসারে 8 নং ইকুয়েশন বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি হবে, ফলে নিউ এর মান কম হবে। তরঙ্গ দৈর্ঘ্য এবং নিউ এর মধ্যবর্তী সম্পর্ক কোন সূত্র থেকে এসেছে তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি। এখন নিউ এর মান যদি হ্রাস পায় তখন অ্যাপসাইলনের মান হ্রাস পাবে। অ্যাপসাইলনের মান যদি হ্রাস পায় তার উচ্চতর ঘাত সমূহের মান আরো ক্ষুদ্র হবে, যাকে আমরা চাইলে স্কিপ করতে পারি। তাই এখানে দ্বিতীয় ঘাত থেকে শুরু করে দ্বিতীয় ঘাত পর্যন্ত নিব, এর পরের সকল ঘাতকে স্কিপ করব। যদি এর পরের সকল ঘাতকে স্কিপ করি, আচ্ছা এখানে দ্বিতীয় পদ হচ্ছে x আসবে, এরপর আসবে x স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস x কিউব ডিভাইড বাই 3, এভাবে আসে। ধারার অংশটা আমরা নিজে একটু দেখে নিব।
তাহলে প্রথম দুইটি পথ রেখে এরপরের সকল মানকে ভ্যানিশ করব, অর্থাৎ নেই ধরে নিব। তাহলে নেক্সট ক্যালকুলেশন হচ্ছে, আমরা এখান থেকে লিখতে পারবো রো অফ ল্যামডা টি ইজ ইকুয়াল টু, লবের অংশের মান সেম রাখবো 8 পাই এইচ সি, হরের অংশে থাকবে ল্যামডা টু দি পাওয়ার 5। এবার এখানে সূত্র প্রয়োগ করব, থার্ড ব্র্যাকেট ই টু দি পাওয়ার এক্স, উপরের অংশকে এক্স ধরতে হবে। তাহলে প্রথম মান হচ্ছে 1 প্লাস এক্স, লিখলাম এক্স, এক্স ইজ ইকুয়াল টু এপসাইলন ডিভাইডেড বাই কে টি, প্লাস এর পরের অংশের সকল মান ডট ডট দিয়ে লিখলাম উচ্চ ঘাত, এবং এই সকল উচ্চ ঘাতকে ভ্যানিশ করবে একটু পর দ্বিতীয় স্টেপে যাওয়ার পর। এখানে অবশিষ্ট মান আছে -1, লিখলাম -1, থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার নেক্সট ক্যালকুলেশন implies rho of lambda capital T is equal to 8 pi hc lambda to the power 5, যদি ব্র্যাকেট সাইন তোলা হয় এবং প্লাসের পরবর্তী সকল উচ্চ ঘাতকে ভ্যানিশ করা হয়, +1 -1 কাটাকাটি চলে যাবে, তাহলে অবশিষ্ট থাকবে লবের অংশে অবশিষ্ট থাকবে lambda to the power 5 into epsilon, আর নিচের অংশে আছে কেটি, কেটি এর মান চলে যাবে লবের স্থলে। এরপর চাইলে আমরা বিষয়টিকে আরো সিম্পলিফাই করতে পারি। এপসাইলন ইজ ইকুয়াল টু 1 নং ইকুয়েশন থেকে পাই এপসাইলন ইজ ইকুয়াল টু এইচসি, তাহলে এখানে ঠিক সেম ভাবে এপসাইলনের স্থলে বসিয়ে দিব এইচসি, লব এবং হরের অংশ থেকে কাটাকাটি চলে যাবে, তাহলে প্রাপ্ত বাকি অংশের মান হচ্ছে 8 পাই কেটি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5। এবার ক্যালকুলেট করে পাই, এখানে আরেকটি অংশ আছে এপসাইলন ডিভাইডেড বাই কেটি। আচ্ছা, এপসাইলনের সূত্র ছিল এপসাইলন ইজ ইকুয়াল টু এইচ, প্রথম অংশে এইচ, সি ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে সি ডিভাইডেড বাই ল্যামডা বসাতে হবে, ডিভাইডেড বাই ল্যামডা, এইচ সি কাটাকাটি চলে যাবে, আর নিচের অংশে একটি ল্যামডা কাটাকাটি যাওয়ার পর এখানে অবশিষ্ট থাকবে ল্যামডা টু দি পাওয়ার 4, তাহলে আউটপুট হবে 8 পাই কেটি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4, দ্যাটস ইট। এবং প্রাপ্ত অংশটি হচ্ছে রো অফ ল্যামডা টি ইজ ইকুয়াল টু 8 পাই কেটি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 4, এবং প্রাপ্ত অংশটি প্লাঙ্কের বিকিরণ সূত্র থেকে প্রতিষ্ঠিত রেলি জিন্সের সূত্র নামে পরিচিত।